কেনা হয় আমাদের যত এগ্রিকালচারের ক্ষেত্রে আছে, প্রথমে ধরে নিই 70% জায়গার বা 75% জায়গার বীজ রাজ্যের কৃষক রাজ্যে তৈরি করে, আমাদের তত্ত্বাবধানে রাজ্যের ইয়ে থেকে কিনে রাজ্যে বিক্রি হয়, সার্টিফাইড সিড। এখন ধানের হোক, কিছু ডাল শস্যের হোক, আমাদের যে রেজিস্টার্ড সিড গ্রোয়ার্স আছে তাদের মাধ্যমে রাজ্যেই তৈরি হয়, আমাদের তত্ত্বাবধানে, আমাদের সিড প্রসেসিং প্লান্টে থাকে, আমাদের ডিহিউমিডিফাইড গোডাউনে থাকে। এবারের আউশেরটা পরের আউশে যায়, এবারের আমনের বীজ পরের আমনে যায়। তো প্রথম কথাই হলো আমরা 70 থেকে 75% সিড তো বীজ তো রাজ্যেই কৃষকরা তৈরি করে সরকারি মূল্যে, তাদের থেকে দপ্তর কিনে আবার পরবর্তী সিজনের জন্য দপ্তর বিক্রি করে। বাকি সিড থেকে আসে? বাকি সিডের দুটো ভাগ। একটা ভাগ হলো সার্টিফাইড, যেগুলো সিডের দুইটা ক্যাটাগরি, একটা সার্টিফাইড, একটা হাইব্রিড। হাইব্রিড খুব উচ্চ মানের, আমি পরে আসছি হাইব্রিডের কথায়। সার্টিফাইড বীজ সব কেনা হয় ভারত সরকারের সংস্থা ন্যাশনাল সিডস কর্পোরেশন বা বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের স্টেট সিডস কর্পোরেশন। রাজ্যের স্টেট সিডস কর্পোরেশন বা ন্যাশনাল সিডস কর্পোরেশনের বাইরে কোন রাজ্য সরকারের সংস্থা বা কেন্দ্রীয় সরকারের সংস্থা ছাড়া কারো কাছ থেকে সার্টিফাইড বীজ কৃষি দপ্তর জীবনও কিনে নেয়। সার্টিফাইড বীজ, এই যে বীজ কেনা হয়, এটা অর্থ দপ্তরের নিয়ম মেনে কখনো এটা এসএবিতে যায়, কখনো ডিপিসিতে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বা এডিশনাল চিফ সেক্রেটারির নেতৃত্বে ওনার কমিটি অ্যাপ্রুভ করে। ঠিক আছে? বীজ ছোট্ট একটা বীজ ধানের, শুধু রাজ্যে যত ধান হয় কেন্দ্রীয় সরকারের প্রকল্পে, কারণ আমরা খাদ্যের স্বয়ম্বর হওয়া দরকার, কারণ আমাদের সার্টিফাইড সিড সংশিত বীজের যা উৎপাদন মাত্রা তার থেকে অনেক বেশি হাইব্রিড সিডের উৎপাদন মাত্রা, আমাদের দেশি গাও আর দেশি গরু আর জার্সি গরুর মতো, সাধারণ টমেটো আর হাইব্রিড টমেটোর মতো। এই কারণে আমরা গড় উৎপাদন যা পাই সার্টিফাইড থেকে, হাইব্রিড থেকে প্রায় তার চেয়ে কম করেও 25 থেকে 30% বেশি। তো কেন্দ্রীয় সরকারের দুইটা স্কিম আছে হাইব্রিড দিতে হয়। তো প্রতি সিজনে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম 15 থেকে 20% প্রেডির এলাকা, ম্যাক্সিমাম 20 হাইব্রিড সিডে করার। এখন হাইব্রিড সিড কার থেকে কেনা হবে? ভারত সরকারের পূর্বোত্তর ভারতের রাজ্যগুলির জন্য নোটিফাইড যেসব হাইব্রিড সিডের ভ্যারাইটি আছে, মনে করুন পূর্বোত্তর ভারতের রাজ্যগুলোর জন্য যেখানে মাটি অম্ল জাতীয়, ভারত সরকারের নোটিফাইড বা আইসিআর এর নোটিফাইড যদি থাকে 70টা ভ্যারাইটি, এর থেকে ত্রিপুরাকে আগে আমরা ট্রায়াল করি আমাদের অরুন্ধতিনগর ফার্মে, আইসিআর এর মাঠে, কৃষকের মাঠে, কম করে 3টা সিজন ট্রায়াল করে দেখি ত্রিপুরার জন্য কোন কোন হাইব্রিড গুলো উপযুক্ত। 3টা জিনিস দেখি। ত্রিপুরার লোকেরা আঠালো ভাত বেশি পছন্দ করে না, হাইব্রিড ধান বেশি আঠালো, কোনটাতে আঠালো ব্যাপারটা কম, কোনটা রোগ পোকা প্রতিরোধী বেশি, আমরা জানি কোন কোন জাতের রোগ ত্রিপুরাতে ভারী এর প্রতিরোধী বেশি। আর 3 নম্বর দেখি খুব নরম যদি হয়, আমাদের এখনো মডার্ন মিল বেশি না, বেশিরভাগই দেশীয় মিল, ট্রেডিশনাল মিল, যাতে চালটা ভাঙানোর সময় ভাঙে না। ট্রায়াল বেসিসে আমরা এরকম 8-10টা ভ্যারাইটি ঠিক করে নিই। এই 8-10টা ভ্যারাইটি, এগুলি প্রোপ্রাইটারি গুড, মানে আমি যদি ক্রেটা গাড়ি কিনতে চাই হুন্ডাই কোম্পানিতে যেতে হবে, আমি যদি সিয়াজ কিনতে চাই মারুতি সুজুকির কাছেই যেতে হবে। তো হাইব্রিড গুলি সব যার যার প্রোপ্রাইটারি গুড, এটা ওপেন টেন্ডার হয় না। আমি যদি 10টা ভ্যারাইটি হচ্ছে 10টা ভ্যারাইটির কোম্পানিকে বা তাদের ডিলারকে লিখতে হবে তুমি তোমার দামটা জানাও কত দেবে এই সিজনে। এটাও কোটেশন, টেন্ডার বা ই টেন্ডার করে নেওয়া হয়। এটা এর মধ্যে একটা জিনিস হয়েছে বর্তমানে, আগে আমরা 5 বছর 6 বছর 7 বছর পুরনো হাইব্রিড ত্রিপুরাতে উপযোগী হলে নিয়ে নিতাম। কেন্দ্রীয় সরকার আমাদের রেগুলার বলে পুরনো না নিতে, গবেষণা এগোচ্ছে নতুন জাতের নিতে, নতুন জাত। তো আমরা এখন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি বলছি যে গত বছর মানে জুলাই 2019-এ 5 বছরের কোনো হাইব্রিড আর নেওয়া হবে না। তো এইভাবে আমরা হাইব্রিডটাও সিলেক্ট করি, এটাও এসএবিতে যায়। কোন কেনাকাটা কৃষি দপ্তরের সার বীজ ডাইরেক্টর করেন, অধিকর্তার লেভেলে কিচ্ছু হয় না। অধিকর্তার চুরি করার বা ইচ্ছা করলেও চেষ্টা, যদি অধিকর্তা কখনো স্বপ্নে কল্পনা করে আমি চুরি করব, সম্ভব নয়, কারণ পরিমাণটা এমন। এই সবগুলো চলে যায়, এটা ধরতে পারো সারের সব এসএবি, হাইব্রিড সব সময় এসএবি। এসএবি মানে আপনারা জানেন এটা চিফ সেক্রেটারি নির্ণয় করেন, মাননীয় মুখ্য সচিব এবং স্টেট অ্যাডভাইজারি বোর্ডে মুখ্য সচিব থাকেন, ল সেক্রেটারি থাকে, অর্থ সেক্রেটারি থাকে, ডিপার্টমেন্টের সেক্রেটারি থাকে, বিরাট বোর্ড।
এরা দেখে তৈরি করে। তো ওনারা আইন কানুন ঠিক করে, টেন্ডার ঠিক করেছি, ভুল করেছি, কি করেছি দেখেই দেবেন। তো হাইব্রিড সিডে সম্ভব। আর বাকি সার্টিফাইড তো রাজ্যের তৈরি অথবা কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল সিডস কর্পোরেশন অথবা বিভিন্ন রাজ্যের সিডস কর্পোরেশন, তাদেরকে আমরা প্রতিটা সিড কেনার সময় প্রায় 18 থেকে 23টা সরকারি সংস্থাকে আমরা চিঠি দেই, একজন একজন আলাদা করে। ওদের থেকে উত্তর আসে, উত্তর এলে পরে আমরা নেই। 90 থেকে 98% সিট ন্যাশনাল সিডস কর্পোরেশন দেয়, আর 5-7% দেয় কখনো উড়িষ্যা স্টেট গভর্নমেন্টের অথবা তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্ট। বাকি স্টেট গভর্নমেন্ট আমাদেরকে খুব একটা দিতে পারে না। এই হলো বীজের কাহানি। চুরিটা আমরা কোথায় করি আপনারা পরে বলবেন আমাদেরকে। এবার এসছে বীজের পরে আরেকটা কথা, ট্যুর ডায়েরি। ডাইরেক্টর হয়তো অফিসারদের নিয়ে দিল্লিতে গিয়ে মৌজ মস্তি ট্যুর করে বেড়ায়। বিষয়টা কি আপনাদেরকে বলি আমি, আপনি এটা ধরতে পারেন, খুব ইন্টারেস্টিং। ডাইরেক্টর ট্যুর ডায়েরি কি করেছেন, ওনারা এসছেন, এসে ওনারা ঠিক করেছেন, আমাদেরকেও চোখ খুলে দিয়েছেন। ওনারা নতুন করে নাকি এটা সব দপ্তরে এখন শুরু করেছেন। আমরা যেহেতু আমাদের কিরকম অবস্থায় ট্যুরে বা দিল্লিতে যেতে হয় আমি বলি, আমি এখানে মিটিং এ আছি, দুপুরে সকালে আছি, হয়তো আমাদের সেক্রেটারি বলে দিলেন বিকেলের ফ্লাইটে দিল্লি চলে যাও, ওই টাকাটা আসছে না। এবার আমরা সাথে সাথে ট্রাভেল এজেন্টকে ফোন করি যে তুমি আমার টিকিটটা আমার হোয়াটসঅ্যাপে দাও, আমরা বাড়িতে যাব, ব্যাগটা নিব, বেরিয়ে যাব আমরা। কারণ আমি তো আমার কাছে এখন দিল্লি যাওয়ার টাকা নাই, আমি আমার টাকায় কাটবো না সরকারি ট্যুর, বা ফিরে এসেও আমি ও বিল টিল দেবে, পেতে সময় লাগবে, হতে পারে। সরকারিভাবে আমাদের টিকিট সব সময় ট্রাভেল এজেন্ট কাটার জন্য মানে দায়িত্বপ্রাপ্ত। আমরা আমাদের ক্যাশ টাকা দিয়ে সরকারি ট্যুরে গেট নিয়ে যাব, ইচ্ছা হলেও অনেক সময় আমাদের সময় হয় না। আমরা দিল্লিতে গেছি, চলে আসবো এক্ষুনি, আর চলে আসবো, মিটিং শেষ, 3 দিনের মিটিং এ গেছি, চলে আসবো কালকে, রিটার্ন টিকিট কাটা। রাত্রিবেলা আমাদের ফোন যায়, এরকমও হয়, তুমি কবে আসছো, কালকে এসো না, ওই দপ্তরের ওইটা আটকে আছে, জয়েন্ট সেক্রেটারির সাথে দেখা করে এইটা একটু বলে আসো, পরশু আসো, টিকিট ক্যান্সেল করে নিয়ে যাও। আমি দিল্লিতে যদি ট্রাভেল এজেন্টের সাথে আগরতলায় যোগাযোগ না রাখি, আমি দিল্লিতে সাথে সাথে আরেকটা টিকিট কি করে কাটবো, আমি তো এত টাকা নিয়ে যাইনি। তো আমরা কি করি, সরকারি ডিউটি সব সময় ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটা হয় না। ট্রাভেল এজেন্টের আমরাও পুরো দেখতাম না। একটা কথা আমরা বলে দিই, সাপোজ আমি আগরতলায় উঠলাম, দিল্লি গিয়ে পৌঁছাবো 4-4.5 ঘন্টা পরে, কলকাতা হপিং হবে, আমরা বলি আমার খাবার প্রি বুক করো, 300 টাকা, সবাই খাবার প্রি বুক করে, 300 টাকা খাবার বুক করে দেয়, বাকি ওরা ওদের একটা সার্ভিস চার্জ অনেক সময় ক্লেম। এই ব্যাপারে আমরাও ডিটেলস জানতাম না। যেই মাত্র ওনারা কি করেছেন, ঠিক কাজ করেছেন, আমাদেরকেও সাহায্য করেছেন। আমাদের ওরা যা টিকিট দেয় ট্রাভেল এজেন্ট, টিকিট সহ আমরা আমাদের বিল প্লেস করি, বিল সেটেল হয়ে যায়, দিয়েছে। এবার ওনারা এসে গত 7 বছরের ডাইরেক্টরের বা অন্যান্য অফিসারদের বিলগুলো পিএনআর দেখে দেখে অরিজিনাল বিলটার কত দাম ছিল দেখেছেন। এটা খুব ভালো হয়েছে, দেখেছেন, দেখে বের করে বলেছেন যে এটা ছিল ওই বিলটার অরিজিনাল প্রাইস, তোমাকে যেটা তোমার ট্রাভেল এজেন্ট দিয়েছে এতটা টাকা বেশি দিয়েছে, তার থেকে তুমি টাকাটা আদায় করো। আমরা জানার পরে সাথে সাথে ট্রাভেল এজেন্টকে চিঠি দিয়েছি, সাথে সাথে ট্রাভেল এজেন্ট ওর ব্যাখ্যা দিয়ে, এমন ট্রাভেল এজেন্ট টাকা ফেরত দিয়ে গেছে, জমাও পড়ে গেছে সরকারি কোষাগারে। বলছি, ট্রাভেল এজেন্ট বলেছে যে প্রথম কথা, আমরা প্রতি টিকিটে 300 টাকা করে আপনাদের সরকারি এতে নিতে পারি। আমি বললাম কেন নিতে পারো, বলে আমি তো আজকে টিকিট কাটলাম, সরকারি বিল 6 মাস পরে হয়, 5 মাস পরে, 8 মাস পরেও হয়। কলকাতাতে ট্রাভেল এজেন্টরা প্রতি সরকারি টিকিটে 500 টাকা 600 টাকা করে নেয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও, কারণ আমার বাড়িতে বাইরের ডাক্তাররা প্রতি মাসে বা 2 মাসে একবার করে আসেন আমাদের সাথে। বাইরের ডাক্তার, এটা আমার মিসেসের জন্য কন্ট্রাক্ট, এরকম একটা ফেয়ার আমরা দেবো, একটা ফেয়ার ওনারা দেবেন। তো একটা ফেয়ার দেওয়ার যে বিলটা দেন, প্রতিবারই কলকাতা ট্রাভেল এজেন্টের বিল থাকে, প্রতি বিলে 600 টাকা ক্লেম করে, অল রেজিস্টার্ড পিএ। তো আমাদের এরা বললো যে দেখুন আমাদের অনেকগুলো ফ্যাক্টর এখানে থাকে। প্রথম কথা, আপনি দিল্লি থেকে বললেন, অনেক সময় আপনার আগের টিকিট আমি ক্যান্সেল করলাম, 11th আওয়ারের টিকিট কাটলাম। আমরা এমনও হয় অনেক সময় দিল্লি থেকে রওনা হয়েছি, এয়ারপোর্টে এসে জানলাম আমার কলকাতা আগরতলার টিকিট ক্যান্সেল, আমার অন্য একটা নিতে হবে। আমরা সাথে সাথে ট্রাভেল এজেন্টকে ফোন করি, তুমি আমাকে আর্লিয়েস্ট ট্রেনে কেটে টিকিটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, বিকজ আমরা সরকারি অফিসার করতে হয়। তো ও কি করেছে, ওনারা যা টেবিল দিয়েছেন, আমরা সমস্ত ট্রাভেল এজেন্টকে চিঠি দিয়েছি, তুমি কিছুটা বেশি কেন নিয়েছো। ওরা আবার সবগুলোর ব্যাখ্যা দিয়ে ওদের রিপোর্ট জমা দিয়েছে, যেখানে যেখানে দিয়েছে। আমি আমারটা তো জানি, টেবিল আকারে দিয়েছে যে এই টিকিটে এত টাকা খাবারের ছিল, এত টাকা ছিল আমার সার্ভিস চার্জ, বাকি এত টাকা
আমি নিয়েছি, কিন্তু আমি বলছি যে আমি বেশি মনে করি না। আমরা যেহেতু আমরা বিল অনেক পরে পাই, আমি তখন অর্ডার করেছি না, যেটাই বেশি দিয়েছে এটা জমা দিতে হবে। অর্ডার লিখিত অর্ডার দেওয়ার পরে, চিঠি দেওয়ার পরে ওরা এই টাকা আমার টিকিটে যে 23,000 টাকার মতন 7 বছরে এরকম ট্রাভেল এজেন্ট বেশি চেয়েছে বলে রিপোর্ট দিয়েছে, তার থেকে ওকে চিঠি দেওয়ার পরে 13,600 সামথিং জমা দিয়েছে। আছে ফ্যাক্ট আপনাদের দেখাবো। এখন আমি আজকের এটা দিয়ে ওকে আপনাদের কথা শুনবো। কিছু কিছু বিষয় আছে আমাদের মাঝে মাঝে মনে হয় এটা প্রশ্ন করা, জিজ্ঞাসাটা করাটা একটু অসম্মানের। আমাকে যদি কেউ কালকে বলে যে প্রেস মিটে আপনি এত টাকার চা মিষ্টি খাইয়েছেন, আমরা কিছু বলতে পারবো? এটা অনেক সময় এমন হয়ে গেছে ডাইরেক্টরের জন্য বলা, তুমি ফুর্তি করতে অফিসারদের নিয়ে গিয়ে বাইরে করেছো। আমি আমার কথা বলবো, আপনারা খোঁজ নেবেন। আমি এমন ডাইরেক্টর ত্রিপুরা রাজ্যে, আমি আজকে দাবি করে বলছি, যদি আমার 36 বছর চাকরি, 1 বছর বাকি, 36 বছরে একবারও একটা মেডিকেল ক্লেম আমি করিনি। চেক করে দেখবেন, খোঁজ করবেন, অন্তর্তন্ত্র তদন্ত করবেন। আমি আজকে থেকে গত মাসে আমি হাঁপানিয়াতে ভর্তি ছিলাম। আমি 4 দিন হাঁপানিয়াতে অসুস্থ ছিলাম। আমার টিএবি, আমার মেডিকেল বিল হয় না। আমি এরকম, কারণ আমি চুরি করবো কোথেকে, টেবিল নেবো কোথায়, আমি প্রচুর, আমরা ক্লেম করি না। ত্রিপুরা রাজ্যের ভেতরে ট্যুরের ক্লেম করার, কোন টিএবিল ক্লেম করার দেবক প্রসাদ সরকার অধিকারের কোন অধিকর্তার কোন রেকর্ড নাই। 36 বছরে কোন মেডিকেল বিল আমি ক্লেম করিনি দপ্তরে কখনো। আমি শুধু বাইরে গেলে প্লেনের টিকিট আমাদের ডিএটা নেই। আমার প্লেনের টিকিটে আমি টাকা চুরি করব, আমি জানি না আপনারা এই রাজ্যের, এই আমাদের সংস্কৃতির লোকেরা আপনারা এটা কেউ মনে হবে, তবে সংবাদের জন্য, সঠিক সংবাদ জানাবার জন্য বলি যে সমস্ত যারা যেই অফিসারের ওনারা মনে হয়েছে ট্যুরে টাকা ট্রাভেল এজেন্ট বেশি নিয়েছে, সরকারি ট্যুরে আমরা ট্রাভেল এজেন্ট থেকেই করব। কারণ ব্যক্তিগত টাকা 5 মাস 6 মাস 3 মাস করে যখন পাওয়া যাবে করবো না। ট্রাভেল এজেন্ট করতে আমরা আইনত বাধ্য, টাকা লাগিয়ে না। ট্রাভেল এজেন্ট তার অনেকগুলো দায়িত্ব, রিস্ক ও নেয়। ও খাবার প্রিবুক করে সব, এর জন্য ও কিছু টিকিটের মধ্যে খাবারের কথা লেখা থাকে না। এই টিকিটের মধ্যে খাবার সহ, আপনারা জানেন যে কোনো প্রিবুক মানে খাবার 300 টাকা, অতটুকু। এমন যদি হতো টিকিটের সাথে 5,000 10,000 টাকা বাড়িয়ে টাকা নিয়েছে, এটা প্রসঙ্গত। আসলে এই প্রসঙ্গটা বেশি আলোচনা করাটাও আমি ব্যক্তিগত আমার কাছে একটু অসংস্কৃত মনে করি। কারণ আমার যে 7 বছরে 23,000 টাকা ট্রাভেল এজেন্ট বেশি নিয়েছে বলে ট্রাভেল এজেন্টকে সরকারি চিঠি দেওয়া হয়েছে, রাজদীপ ট্যুরস এন্ড ট্রাভেলস, যে আমার টিকিট কাটে, এবং সে তার উত্তর দিয়েছে। তার উত্তর দিয়ে সে টাকা এনে জমা দিয়েছে অফিসে, বলেছে আমি দিতে পারি, কিন্তু যেহেতু আপনার টিএবিল থেকে হয়েছে আপনি টাকাটা জমা দিয়ে দিন। আমি টাকা জমা দিয়েছি, দিয়ে ওর পারপাসে দেওয়া হয়েছে। ও এসে টাকাটা, যে এই টাকা সরকারি ট্রেজারে চালানে জমা পড়েছে অনেকদিন আগে, এই চালানের কপি আর ও যে টাকা দিয়েছে রিসিপ্ট ওর সাথে নিয়ে গেছে। রাজদীপ ট্যুরস এন্ড ট্রাভেলস এর বিশ্বজিৎ পাল নামীয় ছেলেটি নিজে নিয়ে গেছে। আমি ছাড়া আরো 2-1 অফিসার এমন কিছু আছে, ওনারা ওনাদের ট্রাভেল এজেন্টের সাথে টেক আপ করেছেন, কেউ হয়তো টাকা দিয়েছেন। এখন এটা আমরা টিএবিলের পরিমাণ বাড়িয়ে বাইরে ফুর্তি করছি, টাকা বাড়াচ্ছি, এই সংবাদটা আসলে আমার কাছে, এটা হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে বা আমাদের দোষ, আমরা ব্যাখ্যা করে পৌঁছতে পারিনি আপনাদের কাছে। এটা একটু খুবই গ্লানিকর, দুঃখজনক। প্রধান এই 3টা বিষয়, সাথে আরো বিষয় আছে। কারণটা হলো, আমি বলছি যেমন এই অডিট আজকে 3য় দিন, হয়তো আরো 4-5 দিন যদি কোনোভাবে ওনাদের কাছে, এটা ডকুমেন্ট না, কনফিডেন্সিয়াল না, কি যে কেউ পেতে পারে, এগুলো সব সংশোধনের জন্য প্রস্তাবনী। এটা যে কোনো অফিসে যে কোনো অডিট যখন সেরে যায়, ও তার প্রস্তাব দেয়, নানা বিষয়ে এই সম্পর্কিত বিষয়। ধরুন আগে লেখা হয়েছে যে, আমি একটা কথা বলি আপনাদেরকে, বুঝতে পারবেন, আরটিতে মেটেরিয়াল বুক করে আরটি ডিপার্টমেন্টে 6,89,00,000 টাকার আমাদের টাকা আটকে আছে। বিষয়টা কি? কেউ যদি বলে এই টাকাটা ডাইরেক্টর চুরি করবে, তা নয়। যেহেতু ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অনেকগুলো জলসেচের ব্যবস্থা করতে পারছে না, একসময় রাজ্য সরকার সিদ্ধান্ত নেন জল সম্পদ দপ্তর ছাড়াও কৃষি, আরডি, টিটিএডিসি, আমরা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে কিছু স্মল বোর ডিপ টিউবওয়েল করবো রেগার টাকায়। এখন রেগাতে এই কাজটা না বন্ধ হয়ে গেছে।
সেই যে রেগার টাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়, কাজ শুরু হয় টার্গেট মতো, পরে দেখা যায় রেগাতে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের এই কাজের জন্য যা পাইপ লাগবে সব লাগবে সেন্ট্রালি আরডি দপ্তর কিনবে, কৃষি দপ্তর আর এডিসি কেউ কিনতে পারবে না পাইপ বা আদার মেটেরিয়াল। টেন্ডারটা একসাথে হলে আরডি থেকে দাম কম দামে পাওয়া যাবে। তো টেন্ডার বুক করার জন্য আরডিতে ম্যাটেরিয়াল বুক করা হয়েছে, অনেক দপ্তর এখন হয় ইট টিন কাঠ আরডিতে কিনে অনেক দপ্তর একসাথে। এখন পরে টাকা আসেনি, স্মল বোর্ড ডিক্লেয়ারটা হয়নি, আরডিতে আমাদের টাকা আটকে আছে। তার মানে এনাদের ডাইরেক্টর 6,89,00,000 টাকা খেয়ে ফেলেছে। ধরুন সয়েল স্যাম্পল হলো, টেস্ট যখন স্যাম্পল নেয় ডেপুটি 3 জন মিলে, কোম্পানির লোক ডেপুটি একটা মিলে নেয়, স্যাম্পল হওয়ার সময় ওকে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো একটা জায়গায় কোনো ফর্মে ওনারা গেছেন, দেখেছেন একটা লট নাম্বার লিখতে ডেপুটি ডাইরেক্টর ভুল করে ফেলেছে। তার মানে এই না ডাইরেক্টর জাল বিছিয়েছে টাকা খাওয়ার জন্য, কারণ স্যাম্পল তো অনেক জায়গায় যায়, এটা অতিশয়োক্তি। তারপরে যেমন মানে এই জাতীয় দিল্লিতে ইউটিলাইজেশন আমরা না, দপ্তরি ইউটিলাইজেশন সময় মতো না যাওয়ার কারণে হয়তো পরের বছরের টাকাটা দিল্লিতে আসে। ওনাদের কিছু প্রস্তাব আছে, অডিট আসে আগামী দিনে কোন কোন জায়গায় আমাদের সংশোধন করা দরকার সেগুলো বলার জন্য। আমরা কৃষি দপ্তরের জানা নেই সার হোক, বীজ হোক আর টিএবিলের টাকা হোক 150 কোটি কিভাবে হয়, 150 কোটির ব্যবসা কত দেন বললাম, সার সব মিলিয়ে আমরা কিনতেই পারি 25 কোটির বেশি না এক বছরে। সার কেনার এই পদ্ধতি আজকের নয়, এটা আমি 2014-তে, এর আগে আমি ডাইরেক্টর হর্টিকালচার ছিলাম, 2014 আগস্টে আমি এগ্রিকালচার ডাইরেক্টর, আগস্টের 31 তারিখ। এটা আজকে থেকে 20 বছর আগেও রাজ্য সরকারের একই সিস্টেম ছিল সার কেনার, এখনো একই সিস্টেম চলছে, আগামী দিনেও হয়তো পরিবর্তন না হলে এই সিস্টেমই চলবে। সিস্টেমটা এত ফুল প্রুফ, এটাতে অধিকর্তা শুধু না, উপরে প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ল সেক্রেটারি সব দেখেন, প্রতিটা সারের পেমেন্টের আগে এক্সপেন্ডিচার স্যাংশন সেক্রেটারিরা দেখে চেক করে তারপরে পাঠান। আমরা টাকা ছাড় বিক্রি করে টাকা ট্রেজারিতে, যদি রাজ্যে আমার টোটাল সার আমি কোথাও 10 কোটি দিয়েছি, 10 কোটি বিক্রি করে টাকা ট্রেজারিতে জমা দিয়ে চালান এনে আবার চালান নিচ থেকে ঘুরে 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 এলে ওপরে এসে অর্থ দপ্তরে জমা পড়লে পরে ট্রেজারিতে টাকা জমা পড়বে, বিলোনিয়া ট্রেজারি, সাবরুম ট্রেজারি, কৈলাসহর, কুমার, যেখানে যেখানে আছে সারা ত্রিপুরাতে যেখানে সার বিক্রি হবে, আর ওইখান থেকে অনলাইনে কত টাকা পেয়েছে সেটার সাথে কাগজ মিলিয়ে আমাদেরকে অর্থ দপ্তরে দিতে হয়। অনেকটা ইলেকশনের ব্যালট পেপার মেলানোর মতন। ওইখানে অধিকর্তা তো এই অফিসে খালি ইমপ্লিমেন্টেশনে নেই, টাকা চুরি কোথায় করবে আমার জানা নেই, সুযোগটা কোথায়, আমরা ফাইলটা দেখি কাজ, সুযোগটা কোথায়। যাই হোক, 3টা প্রধান বিষয় আমাদের নজরে এসছে। এই প্রেস ব্রিফিংটা হয়তো মাননীয় মন্ত্রী আগরতলায় উপস্থিত থাকলে উনি গতকালই দিতেন। আমরা আমাদের বক্তব্যটা যথাসম্ভব প্রথম দিন এটা প্রতিবাদী কলম পত্রিকা তোলার জন্য আমাদের সরকারি নিয়ম মতো আইসিআর দপ্তরকে পাঠাই। হয়তো আইসিআর দপ্তর থেকে এটা গেছেও, কিন্তু প্রতিবাদী কলম এটা আমার যতটুকু দেখা বা যেটা শুনেছি ওনারা হয়তো সংবাদটা পাবলিশ করেননি। আমরা বাকিও যেটা স্পষ্টীকরণ বোঝাবার জন্য, আর কিছু না, আরো পাঠানোর দরকার পড়ে আমরা পাঠাবো। আজকে আমার আদেশ হলো সার হোক, বীজ হোক, বা এই যে আজকে ট্যুর ডায়েরি নিয়ে কথা, আমরা বাইরে আনন্দ ফুর্তি করার জন্য লাখ লাখ টাকা, টোটাল ট্যুর ডায়েরিতে 7 বছরে অধিকর্তার বোধহয় 7 বছরে কম করে অধিকর্তা 60 বার গেছে, 23,000 টাকা ট্রাভেল এজেন্সি বেশি চেয়েছে। ট্রাভেল এজেন্সি প্রমাণ তার ব্যাখ্যা দিয়ে 13,000 টাকা, 13,000 কত জমা দেওয়ার ইসে করেছে, জমাও দিয়েছে। তো এই যে জমা দেওয়ার কিছু চালান টালান আছে কি আছে, ঠিক আছে, জমাও দিয়েছে, এগুলো রেকর্ড অফিসিয়ালি। তো এখান থেকে অধিকর্তা কোথায় চুরি করলো, আমি মাননীয় মন্ত্রী, উনি পারিবারিক কারণে ধর্মনগরে আছেন, উনি উপস্থিত থাকলে উনি নিজে উপস্থিত থাকতেন, গতকালকে প্রেস ব্রিফিং দিতেন, উনি আজকে আমাকে ওইখানে ফোনে আদেশ দেন আমি এসে যেন আপনাদের সাথে বসি, কারণ এই সংবাদগুলো রাজ্য সরকার, কৃষি দপ্তর, দপ্তরের মাননীয় মন্ত্রী, অধিকর্তা সহ সবাইকে প্রতিদিন মানুষের সামনে একটা মানে ছড়াচ্ছে, ভুল সংবাদ ছড়াচ্ছে। কারণ প্রকৃত বিষয়টা কি, ভুল মানে
এটা আমরা ধরবো হয়তো আমাদের এই ত্রুটি, আসল ব্যাখ্যাটা আমরা পৌঁছতে পারিনি। এটা কোথাও এটা সঠিক ব্যাখ্যা, সারের ব্যাখ্যাটা কি, বীজের ব্যাখ্যাটা কি, টিএবিলের ব্যাখ্যাটা কি, ট্রাভেল এজেন্টের সার্ভিস চার্জ, এই ব্যাপারটা হয়তো আমরা প্রতিবাদী কলমের কাছে পৌঁছতে পারিনি। এই কারণে হয়তো ওনারা যেরকম যতটা বুঝতে পেরেছেন এই কাগজগুলো দেখে বা অডিটের অবজারভেশন থেকে নিজেদের মতো হিসেব করে হয়তো 150 কোটির ঘোটালা বা স্কেমের সংবাদ পরিবেশন করছেন। আমার বিনীত অনুরোধ, সমস্ত পত্রিকা, আপনারা আমাদের ছোট রাজ্য, আমরা সংস্কৃতি সম্পন্ন রাজ্য, আপনারা দায়িত্বশীল চতুর্থ স্তম্ভের সাংবাদিকগণ, আপনারা কাইন্ডলি দয়া করে, কারণ এটা রাজ্য সরকার, দপ্তরের মাননীয় মন্ত্রী, দপ্তর, সবাইকে এখানে খুব খারাপভাবে রাজ্যের আপামর জনতার কাছে পুট আপ করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। সঠিক সংবাদ ওনাদের কাছে পৌঁছচ্ছে না। আমার বিনীত নিবেদন, আমাদের দপ্তরের তরফে আপনারা যা শুনলেন, এই তথ্যগুলো আপনারা সবাই মানে যারা উপস্থিত, এবং আমি বিশেষ করে প্রতিবাদী কলমের সম্পাদক বা যারা প্রতিনিধি আছেন, আপনাদেরকে অনুরোধ রাখবো, যদি কোথাও কোনো বিষয়ে কোনো সন্দেহ থাকে, কোনো বিষয়ে আপনারা আমাদের থেকে জেনে নিন। বাকি সবার সাথে আপনারাও সঠিক সংবাদ পত্রিকাতে পরিবেশন করুন। যদি কোনো বিষয়ে কোনো সংশয় থাকে যে আসলে এটা নিয়ে সন্দেহ হচ্ছে, টাকাটা হয়তো কোথাও এটা মানে মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, অসৎ উপায়ে খরচা হয়েছে, যদি এরকম কিছু মনে হয়, আপনাদের কাছে থাকে, তথ্য থাকে, আপনারা আগে ব্যাখ্যাটা জেনে নিন, নিয়ে যদি হয় অবশ্যই তুলবেন। এবং যদি যারা দোষী অপরাধী সবাই শাস্তি আমরা নেব, দরকার পড়লে অধিকর্তা নিজেও নিজের শাস্তির জন্য প্রস্তাব রাখবে। কিন্তু সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছানো দরকার, মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো আপনাদের দায়িত্ব। আমি সেই জায়গা থেকে অনুরোধ করব যাতে সঠিক কথা মানুষের কাছে ব্যাখ্যা যায়। যে তথ্য যাচ্ছে এটা হয়তো কোনো কারণে একটা গ্যাপ আছে, এর জন্য সঠিক তথ্যটা, সঠিক ব্যাখ্যা সহ যাচ্ছে না, ভুল ভাবে এটা যাচ্ছে, মানুষ জানছে না সঠিক কথাটা কি। সরকার কি আসলেই ভুল করছে, দপ্তর কি আসলেই ভুল করছে, অধিকর্তা বা মাননীয় মন্ত্রী কি আসলেই কোথাও ভুল করছেন, সঠিক তথ্য যাচ্ছে না। আমি এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি, রেখে আমার বক্তব্য শেষ করছি।